আসসালামু আলাইকুম। টিএফএস টিভির আজকের বিশেষ আয়োজনে আমি সৈয়দ মুর্শেদ বিন আসাদ বিলু আপনাদের সাদর সম্ভাষণ জানাই, স্বাগত জানাই। আমাদের আমরা চেষ্টা করি যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়বলী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়ে আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে বিগত অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর সবাই প্রায় আত্মগোপনে চলে গেছে, দেশের বাইরে চলে গেছে, পালাই গেছে, দেশের ভিতরে আত্মগোপনে চলে গেছে। তারপরে আজকে 5 মাস অতিবাহিত হয়ে গেল। এরপরে আমরা দেখলাম যে আওয়ামী লীগ প্রকাশ্যে কর্মসূচি পালন করা শুরু করছে। তো এই বিষয়টা আমরা আমাদের আজকের আলোচনার বিষয়, মুখ্য আলোচনার বিষয়। আর আমাদের সাথে আজকে আলোচনায় যোগ দিচ্ছেন লন্ডন থেকে ব্যারিস্টার জাকির হাসান শিশির, শিশির গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস, এটার হচ্ছে যে সিনিয়র ফেলো এবং সুরমা নিউজের এক্সিকিউটিভ এডিটর আর রাজনৈতিক বিশ্লেষক। সেই সঙ্গে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন গণসংহতি পরিষদ চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র এবং ইঞ্জিনিয়ার জনাব শওকত আলী। আমাদের সঙ্গে উনি গণসংহতি পরিষদের সদস্য এবং একজন রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে আরো যোগ দিয়েছেন জনাব শরীফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং পেশায় একজন শিক্ষক। আমরা কথা না বাড়িয়ে আজকের আলোচনায় ফিরে আসি। সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে আওয়ামী লীগ একটা কর্মসূচি ঘোষণা করছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে। তারা লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করছে। আমরা এই বিষয়টাকে আমরা আসলে কতটুকু গুরুত্ব দিয়ে দেখছি, সাধারণ মানুষ এটাকে কিভাবে দেখছে, এই বিষয়টা নিয়ে আমি প্রথমেই শুরু করি জনাব শওকত আলীর কাছ থেকে। জনাব শওকত আলী, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি একটু কারেকশন করে নিই, আমার পার্টির নাম হচ্ছে গণসংহতি আন্দোলন। আমি চট্টগ্রাম মহানগরে আসলে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছি। মুর্শিদ ভাই যে প্রশ্নটা আসলে আমাকে করলেন সেটা হচ্ছে আওয়ামী লীগের যে কর্মসূচি সে বিষয়ে মানে এটাকে জনগণ কিভাবে নিতে পারে, বা এটা নিয়ে আসলে আমরা যারা রাজনৈতিক কর্মী আছি বা অন্তর্বর্তীকালীন সরকার তাদের কিভাবে দেখা উচিত। দেখুন, আমি মনে করেছি বাংলাদেশে আওয়ামী লীগের যে রাজনীতির মানে আমার অন্তত পক্ষে যে ধরনের রাজনৈতিক বোঝ, এটাতে আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ আর নেই বাংলাদেশে। এবং শেখ হাসিনা কিংবা তার পরিবার তো নয়ই। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এখন যে ধরনের কর্মসূচিগুলো হাতে নিচ্ছে, আওয়ামী লীগের জন্য সর্বোচ্চ কি করা সম্ভব সেটা হচ্ছে তারা সর্বোচ্চ বাংলাদেশে সাবোটাজ করতে পারে। এই কর্মসূচি হচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নানাভাবেই হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা এক ধরনের সফট একটা ভেতর দিয়ে যাচ্ছে, তারা খুব হার্ড লাইনে দেখা যাচ্ছে না তাদেরকে। এবং নিঃসন্দেহে তাদের কিছু ব্যর্থতাও আছে, যেমন একটা স্বৈরাচারী সরকার পতনের পরপর যেভাবে তার সমস্ত সংসদ সদস্যদের নিয়ে এসে পালিয়ে গেলেন, এমনকি মসজিদের ইমাম থেকে শুরু করে এই যে থানার এসপি থেকে শুরু করে ব্যবসায়ী নেতা থেকে শুরু করে মানে একদম সিভিল সোসাইটির লোকজন পর্যন্ত যেভাবে পালিয়ে গেলেন, এটা ইতিহাসে খুবই নজিরবিহীন পৃথিবীর ইতিহাসে। ফলে সেই রকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে তারা যাচ্ছিল এবং তারা কিন্তু সরকারের পক্ষ থেকে যে রকম একটা হচ্ছে যে মানে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার, সেটা কিন্তু গত 5-6 মাস অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেখা যায় নাই। বরঞ্চ আমরা দেখলাম কি ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে গেলেন 3-4 মাস পরে, হাসান মাহমুদ পালিয়ে গেলেন হচ্ছে এরপরে। তার মানে তারা নানাভাবে এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টি বলেন এবং যে বিদ্যমান রাষ্ট্র কাঠামো আছে তাদের ছত্রছায়ায় তারা এখানে ছিলেন। তো ফলে সেই জায়গাতে কিন্তু আওয়ামী লীগ
নানা এই এতদিন পরে যে কর্মসূচিটা তারা নিল, প্রকাশ্য কর্মসূচি, এটার ভেতর দিয়ে তারা বুঝতে চাচ্ছে সোশ্যাল রেজিস্ট্যান্সটা ঠিক কি ধরনের, এটা একটা পরিমাপ বোধহয় তারা তারা করতে চাচ্ছেন। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই ধরনের কর্মসূচি হাতে নেওয়া। কিন্তু এই কর্মসূচিগুলো আমি মনে করি না যে কোনো ধরনের ভয়ের বা ফেসিবাদের ফিরে আসার বা শেখ হাসিনার ফিরে আসার সেই ধরনের কোনো সম্ভাবনা আমি অন্তত পক্ষে দেখি না। ধন্যবাদ জনাব শওকত আলী আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আমি এবার ফিরে আসি জনাব শরীফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনার কাছে প্রশ্ন, যেটা আমাদের শওকত ভাই যেটা উল্লেখ করেছেন যে ফ্যাসিবাদের ফিরে আসার কোনো সুযোগ নেই, কিন্তু তারপরেও ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য যে পয়েন্টটা উনি উল্লেখ করেছেন যে অন্যান্য রাজনৈতিক দল, ইভেন তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সফট মাইন্ড, এইটাকে আপনি কিভাবে দেখেন যে এটা আসলে কতটুকু তাদের আসলে পুনর্বাসনের ক্ষেত্রে এটা কি আসলে কোনো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কিনা? ধন্যবাদ। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে তাদের পুনর্বাসনের জন্য কেন ব্যবস্থা হচ্ছে। দেখুন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট আচরণে গত 15-16 বছর ক্ষমতায় ছিল এবং তাদের যারা সমর্থক ছিল এবং সরকারি বলেন, পুলিশ বাহিনী বলেন, বেসরকারি বলেন, রাজনৈতিক কর্মী বলেন, তাদের এই সমর্থক গোষ্ঠীরা কি পরিমাণ সুবিধা নিয়েছে একটা উদাহরণ দিলে বোঝা যাবে। 5 আগস্টের সময় আপনার মেট্রো রেল ক্ষতিগ্রস্ত হলো, সেখানে তারা বাজেট ধরলো 350 কোটি টাকা খরচ হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এসে সেটা 2, 2.5 বা 3 কোটি টাকায় সেটা মেরামত করে ট্রেন কিন্তু ইতোমধ্যে চলছে। এর মানে তারা কি পরিমাণ দুর্নীতি করেছে। এই দুর্নীতির টাকাগুলো, এই সুবিধাগুলো শুধু তার রাজনৈতিক কর্মী তারা ভোগ করেনি, তা প্রশাসনে যারা ছিল, প্রশাসনের লোকগুলো ধরেন যারা উপসচিব, এসপি বা এডিশনাল এসপি বা এই পর্যায়ের যে অফিসার গুলো আছে এখনো, এদের বেশিরভাগই কিন্তু গত 15 বছরে তাদের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। তো এদের প্রত্যেকটি লোক কি পরিমাণ অর্থবিত্তের মালিক হয়েছে, এক উদাহরণ কারণ নাম উল্লেখ করে বলছি না, আমাদের দেখাই আছে যে প্রচুর এরা আর্থিক সুবিধা হয়েছে, পেয়েছে। তো সেই আর্থিক সুবিধা যাদের কাছ থেকে এরা এতদিন পেয়েছিল, গোপনে গোপনে এই লোকগুলো আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বা ফ্যাসিস্টদের পুনর্বাসন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পেছনে আরো কারণ হচ্ছে যে আওয়ামী লীগ আসলে সবসময় তাদের দোষক এবং তাদের বন্ধুদের, তাদের বন্ধু রাষ্ট্র তাবেদারে পরিণত হবার জন্য তাদের খুব সূক্ষ্ম সুন্দর একটা পথ তৈরি করে। সে কারণে এই সুবিধাবাদী গোষ্ঠী কখনোই চাইবে না যে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার, গণতান্ত্রিক সরকার, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা পাক, যেখানে মানুষ কথা বলতে পারবে, মানুষের অধিকারের কথা বলতে পারবে, মানুষ চাকরির সুবিধা পাবে, চাঁদাবিহীন বাণিজ্য সুবিধা পাবে, বা রাস্তায় গাড়িগুলো চললে। আরেকটি উদাহরণ বলি যে একটা একেবারে টিকিট সহ ছিল, কোনো এক সময় সুযোগ হলে হয়তো দেখানো যাবে যে বগুড়া থেকে একটা ট্রাক আওয়ামী লীগের সময় ঢাকার কারওয়ান বাজার পর্যন্ত পৌঁছাতে তাকে 40 জায়গায় চাঁদা দিতে হতো। তো 40 জায়গায় এই চাঁদাটা উঠাতো কোথা থেকে বা কারা নিত? তাদের যারা সুবিধাভোগী ছিল এরা নিত। তো এই সুবিধাভোগীরা যখন এখন কিছুটা হলেও বন্ধ হয়েছে, তো এরা তো চাইবে না যে আওয়ামী লীগ আর না আসুক। এদের বেশি সংখ্যক এখন বাংলাদেশে রয়ে গেছে। আবার তাদের পুলিশ বাহিনীতে বা অন্যান্য বাহিনীতেও তাদের সুবিধাভোগীরা রয়ে গেছে। সে কারণেই কিন্তু মাত্র 5 মাস আগে যে স্বৈরাচারী সরকার প্রায় 1500 মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, কয়েক হাজার মানুষকে পঙ্গু করেছে, কয়েক হাজার মানুষ অন্ধ আছে, কয়েক লাখের কাছে মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর 5 মাস যেতে না যেতেই এরা লিফলেট বিতরণ করে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, তাদের রাজনৈতিক অধিকারের বিরুদ্ধে। ফ্যাসিস্টরা একেবারে চাক্ষুষ প্রমাণ,
এটা তো ৭১-এর ঘটনা নয় যে ভিডিও নাই, ফুটেজ নাই। এখন আমজনতার কাছে কিন্তু তথ্য প্রমাণ সহ রয়েছে যে আওয়ামী লীগ সরকারের সময় কোন ব্যক্তি মসজিদের ইমাম ও খুতবা পড়ার সময় তাকে বলতে হয়েছে শেখ মুজিবের কথা, আওয়ামী লীগের কথা, হাসিনার কথা। আমরা যে কোনো সংবাদ সম্মেলন বলি, টক শোতে বলি, যদি ১৫ মিনিটের একটি টক শো হয়েছে, সেখানে ১২.৫ মিনিট শুধু শেখ মুজিবের এবং শেখ পরিবারের গুণকীর্তন হয়েছে। এর কারণটা ছিল যে তাদের শরীফ কাছ ভাই, থেকে আমি হাজার শরীফ হাজার ভাই কোটি টাকার শরীফ ভাই, আমি আবার আপনার কাছে ফিরে আসবো। জি, শরীফুল ইসলাম, আমি আপনার কাছে আবার ফিরে আসবো। তার আগে আমি একটু জি, ব্যারিস্টার শিশিরের কাছে ফিরে যাই। শিশির, আপনার কাছে প্রশ্ন, যে একই প্রশ্ন, যে এই রাজনৈতিক যে সফটনেস, যেটা আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের পতনের পর থেকে আমরা দেখে আসছি, যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে হোক কিংবা প্রশাসন, যেখানে যেটা শরীফুল ইসলাম বলেছেন যে আহ, প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের লোকজন হচ্ছে, যে প্রশাসন কিংবা পুলিশ বাহিনী কিংবা আর যে কোনো জায়গায় সর্বক্ষেত্রে হলো আওয়ামী লীগের লোকজনে হলো পরিপূর্ণ। সেই জায়গা থেকে একটা পতিত সরকার, যে সরকারের আহ, জনবিচ্ছিন্নতার কারণে তাদের পতন ঘটছে, সেই পতনের ক্ষেত্রে, এই পতনের পর থেকে এখন পর্যন্ত যে সফটনেস তাদের প্রতি দেখানো হয়েছে, সেইটাকে সাধারণ মানুষ কিভাবে দেখছে? আসসালামু আলাইকুম মোর্শেদ ভাই, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বর্তমানে আপনি যে কোশ্চেনটা করলেন এটার অ্যান্সার দেওয়ার আগে বর্তমান পতিত সরকার এবং আহ, এই আমাদের হিস্ট্রিতে অন্যান্য স্বৈর শাসকদের কি পরিণতি হয়েছিল এটা একটু আমি বলতে চাই, জাস্ট 1 মিনিটে। আমরা যদি দেখি আপনার ইরানে মোহাম্মদ রেজা পাহলাভি, অথবা উগান্ডাতে ইদি আমিন, টিউনিশিয়াতে ছিল হচ্ছে বেন আলী, অথবা ফিলিপাইনের মার্কোস, যারা ছিলেন একদম স্বঘোষিত স্বৈর শাসক, এবং তাদের পরিণতি কি হয়েছিল? তাদের অধিকাংশই কিন্তু তাদের নিজ দেশে মৃত্যুবরণটাও করতে পারেন নাই, তাদের লাশটা তাদের মাটিতে দাফন পর্যন্ত করা হয় নাই। আপনার যদি রেজা পাহলভির কথা চিন্তা করেন, উনি তাদের দেশের ইরানের মানে থেকে কিছু মাটি নিয়ে গিয়েছিলেন। তিনি যে বেডে মারা গিয়েছিলেন তার বেডের নিচে কিছু মাটি একটা বক্সে রাখা হয়েছিল তার কবরে দেওয়ার জন্য, কিন্তু সেটা তিনি শেষ পর্যন্ত সঠিকভাবে দিতে পেরেছেন কিনা তার কোনো ইতিহাস পাওয়া যায়নি। তো এটা হচ্ছে হিস্ট্রি, আমাদের স্বৈর শাসকদের হিস্ট্রি। তো আমরা যদি আমাদের দেশে যারা স্বপ্ন দেখছেন নতুন করে শেখ হাসিনাকে নিয়ে বা আওয়ামী পরিবারকে নিয়ে স্বপ্ন দেখছেন, তাদের মনে করি যে এটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। তাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। বাংলাদেশের জনগণ এভাবেই চিন্তা করে। কারণ আমরা শেখ হাসিনার গত ১.৫ দশকে তার যে পলিটিক্যাল স্ট্যান্ড ছিল, তারা কি করে গেছেন, তাদের সঙ্গে আমরা ইতিহাসের যে স্বৈর শাসকদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে একটা মিল দেখতে পাবো। আমি বলি শুধু ফিলিপাইনের ফার্ডিনান্ড মার্কোস, যিনি স্বৈর শাসক ছিলেন, উনি দেশের মধ্যে যে পরিমাণ অবকাঠামোগত উন্নয়ন করেছিলেন, যে পরিমাণ উন্নয়নের মানে কথা সবসময় বলতেন, দেখা গেল এর প্রত্যেকটাই ছিল ঋণ নিয়ে ছিল। এবং তিনি যখন পতিত হলেন, ফার্নান্দোস যখন পতিত হলেন, তখন উনি যখন পালিয়ে গেলেন দেশ থেকে, তখন যে ঋণ তাদের জন্য রেখে গেলেন সেটা পরিশোধ করতে 2025 সাল পর্যন্ত তাদেরকে সময় দিতে হবে সেই দেশের জনগণকে। এবং তার লাশটাকে ওই দেশে নিয়ে আসার জন্য তাকে কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে, এবং রাতের আধারে এই ফার্নান্দোসকে ওই দেশের মাটিতে সমাহিত করা হয়, কিন্তু সে দেশের মানুষ কিন্তু এখনো তাকে গ্রহণ করতে পারে নাই। তো স্বৈরাচার শেখ হাসিনাকে নিয়ে যারা স্বপ্ন দেখছেন তাদের জন্য আমি মনে করি যে এই ইতিহাস থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। আমি যদি বলি, আপনি হয়তো বলবেন দেশের মানুষ কিভাবে চিন্তা করছে শেখ হাসিনার ফিরে আসা নিয়ে। আমি বিশ্বাস করি দেশের যারা সচেতন মহল আছেন, সাংবাদিক বা বুদ্ধিজীবী মহল আছেন, তারা কেউই ভুলে যায় নাই শেখ হাসিনার 2008 থেকে 2024 সালে যে ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি হয়েছে। 92,261 কোটি টাকা অনিয়ম করেছেন তারা। 2009 সালে যখন ক্ষমতা গ্রহণ করে, বাংলাদেশের ঋণ ছিল 2,76,000 কোটি টাকা, যেটা তারা যাওয়ার সময় রেখে গেছেন 18,35,000 কোটি টাকা তারা ঋণ রেখে গেছেন বাংলাদেশের মানুষের জন্য। তো এই যে ঋণের বোঝা রেখে গেছেন, এটার সঙ্গে কিন্তু আপনার ওই ফিলিপাইন থেকে আরম্ভ করে
আপনার ইরানের যে রেজা পাহলাবিদের যে ইতিহাস তার সঙ্গে কিন্তু একদম সূক্ষ্মভাবে একটা মিল আপনি পাবেন। তো আমি মনে করি বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে যে আওয়ামী পরিবারের রাজনীতি এই দেশে শেষ হয়ে গেছে এবং এটা কখনোই ফিরে আসবে না। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার শিশির আপনার মূল্যবান মতামতের জন্য। আমি আমি জনাব শওকত আলীর কাছে ফিরে আসার আগে আমি একটা বিষয় জানাতে চাই যে যেখানে সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে সেনাবাহিনীর হাতে একজন ছাত্র দলের একজন নেতার অস্বাভাবিক মৃত্যু, এটা সেনাবাহিনীর ভিতরে কি এমন কোনো কিছু আছে যে বিষয়গুলি যেটা আমাদের আওয়ামী লীগের প্রতি সফটনেস তৈরি করে, কিংবা ধরেন তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কর্মকাণ্ড যেটা যেটা জনাব শওকত আলী আগেও বলছেন যে সফটনেস তো একটা আছেই আওয়ামী লীগের প্রতি, সেই সফটনেসের পরিধিটা কতটুকু, যে পরিধির মধ্যে থেকে আওয়ামী লীগ আবার জাম করে আবার সামনে চলে আসবে, এরকম কিছু সম্ভাবনা কি আছে জনাব শওকত আলী? আচ্ছা, এটা আসলে যদি আমি আসলে সেনাবাহিনী বা আমাদের রাষ্ট্র কাঠামোটার কথা যদি একটু বলতে চাই, যে এটার প্রথমত একটা প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণটা আসলে কেমন ছিল। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে আমরা ২৪-এর এটা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকারের পতন হয়েছে, অনেকেই এটা বাড়িয়ে বিপ্লব বলেন। তো এই অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু একটা সরকার মানে হচ্ছে যে শপথ গ্রহণ করলেন হচ্ছে যে তার পতিত স্বৈরাচারের নিয়োগকৃত সেনাপ্রধানের কাছে, তার রাষ্ট্রপ্রধানের কাছে, রাষ্ট্রপতির কাছে। ফলে এই জিনিসগুলো নিয়ে কিন্তু অনেক পক্ষ বিপক্ষ আলোচনা আছে। মানে কারণ অনেকেই বলছিল সেটা বিপ্লব, আবার বিপ্লব বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিপ্লবী পার্টির নেতৃত্বে একটা বিপ্লব সংগঠিত হয়। এবং সেক্ষেত্রে যে সংবিধান মানা কিংবা না মানার যে ব্যাপারটা, বাংলাদেশে একটা যে সাংবিধানিক সংকটের ভেতর দিয়ে আমরা এখন যে পড়লাম, যে যেমন সরকারের পক্ষ থেকে অনেকে বলছে কি যে আমরা সংবিধানের ঊর্ধ্বে, কিন্তু আবার তারা শপথ নিচ্ছে কিন্তু সংবিধানকে সামনে রেখে। ফলে এই জিনিসটা একটা হচ্ছে যে মানে একটা বিপরীতমুখী পরিস্থিতি তৈরি করছে, একটা সংশয়ের জন্ম দিচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের যে সেনাবাহিনী কোন একটা বিশেষ দলের প্রতি তারা মানে থাকবে, ম্যানিপুলেটেড থাকবে, আমি বিষয়টাকে আসলে এভাবে দেখি না। আমি মনে করি যে এটার আসলে বীজ লুকায় আছে বাংলাদেশ রাষ্ট্রপত্তন এবং তার বিকাশের যে ধারাবাহিকতা এর ভেতর দিয়ে। আপনি দেখবেন হচ্ছে বাংলাদেশ যখন ১৯৭১ সালে স্বাধীন হলো, সেই রাষ্ট্রটা কিন্তু মানে একটা পুরোপুরি যারাই কিন্তু শাসক গোষ্ঠী হিসেবে বাংলাদেশে ক্ষমতায় এসছে, তারা প্রত্যেকে কিন্তু ভারত একটা ক্লায়েন্ট স্টেট হিসেবে বাংলাদেশকে তৈরি করতে চেয়েছে। এবং তারই ফলাফল স্বরূপ কিন্তু বাংলাদেশের যে মানে যে পলিটিক্যাল যে যাত্রাটা, সেই পলিটিক্যাল যাত্রাটা কিন্তু কখনো একটা সার্বভৌম বাংলাদেশের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে মানে সক্ষম হয়নি। এটা কিন্তু আমাদের একটা বাস্তবতা। তো বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এর বাইরের কোনো কিছু না। ফলে গত ১৬ বছর এই সেনাবাহিনীর মধ্য দিয়ে নানাভাবেই কিন্তু এটাকে রাজনীতিকরণ করা হয়েছে। কেবলমাত্র সেনাবাহিনী না, রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে। সেখানে জুডিশিয়ারি বলেন, সেখানে হচ্ছে যে প্রশাসন বলেন, সেখানে আপনার হচ্ছে এমনকি বিশ্ববিদ্যালয়গুলো, সমস্ত সামাজিক প্রতিষ্ঠানগুলো, এমনকি মসজিদ কমিটি পর্যন্ত, যেখানে আওয়ামীকরণ করা হয়েছে। ফলে সেই জায়গাতে কিন্তু মানে একটা স্বৈরাচার সরকারের পতন ঘটলে কিন্তু তার পুরোপুরি কিন্তু ব্যবস্থাপনা কিন্তু এখন বাংলাদেশে বহালভাবে আছে। আমি যেটা মনে করি, এটা আমার একেবারে পার্সোনাল একটা মতামত, সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সাথে যে সেনাবাহিনীর একটা চেক এন্ড ব্যালেন্সের ভেতর দিয়ে তাদের সম্ভবত যেতে হচ্ছে, যার দরুন যে সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে কিন্তু এই যে আমরা দেখলাম যে স্বৈরাচারের দূষণরা কিভাবে পালিয়ে যায়। তো এবং সেই জায়গাটা এমনকি আমাদের যে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপিকেও আমরা দেখলাম হচ্ছে নানাভাবেই স্বৈরাচারের দূষরদের মানে শেল্টার হাউস হিসেবে তারা ভূমিকা পালন করছে। জামায়াত ইসলামী নানাভাবে তাদেরকে শেল্টার দিচ্ছে। এমনকি এই যে গতকালে চট্টগ্রামে যে নেভি কনভেনশন হলে যে ঘটনাটা ঘটলো, ওই ভদ্রলোক হচ্ছে আমার এলাকা হচ্ছে আবার ফটিকছড়িতে। তো উনি হচ্ছেন আমাদের এলাকার সাবেক এমপির হচ্ছে ভাই। তো ওনার ছেলের বিয়েতেই উনি ওই কনভেনশন হলে উনি গিয়েছিলেন। তো সেক্ষেত্রে ওইখানে হচ্ছে আপনি এই বিয়ে থেকে তাকে একটা মবের মাধ্যমে গিয়ে তাকে গ্রেপ্তার করা হইলো। তাহলে এতদিন পর্যন্ত আসলে পুলিশ করছিল কি? মানে এইটা একটা কিন্তু বড় প্রশ্ন। তাহলে আপনি সব জায়গায় যদি একটা মব জাস্টিসকে যদি এখানে মানে
গুরুত্বপূর্ণ করে তোলেন, তাহলে কিন্তু রাষ্ট্রের যে ভিত্তি, যে আমরা আজকে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি, কিংবা মুক্তিযুদ্ধের যে স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, একটা ন্যায় বিচারের উপর রাষ্ট্র আসলে দাঁড়াবে কিভাবে? তাহলে রাষ্ট্রকে হইতে হবে কিন্তু ইমিউন। সেই রাষ্ট্রটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে কিনা সেটা কিন্তু নির্ভর করছে সমাজের এই ধরনের বিশৃঙ্খলাগুলোকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারছি, মানুষ কতটা হচ্ছে রাষ্ট্রের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল, রাষ্ট্রের আইনের প্রতি হচ্ছে আস্থাশীল হতে পারছে তার উপর। এগুলো আমরা শুনতে পাচ্ছি হচ্ছে কি, এই যে আমাদের এলাকার সেই এমপিকে আবার হচ্ছে সিকিউরিটি দিচ্ছে জামায়াতের সেক্রেটারি, মহানগরের জামায়াতের সেক্রেটারি, এবং চট্টগ্রাম শহরের সাবেক মেয়রকে হচ্ছে আপনার আশ্রয় দিচ্ছেন জামায়াতের লোকজন। তারপর হাসান মাহমুদের বাড়ি পাহারা দিচ্ছে হচ্ছে যুব দল এবং ছাত্র দলের লোকজন। তাহলে এই যে একটা হচ্ছে তাদের মানে একটা স্বার্থান্বেষী যে মহল, তাদের যে একটা কি বলবো কায়েমি স্বার্থ হাসিলের জন্য যে বাংলাদেশে যে মূলধারার রাজনীতিতে যাওয়ার যে একটা বাধা, এটা আমি মনে করি যে এই জিনিসগুলো আমাদের আবার পুনর্মূল্যায়ন করার সুযোগ আছে, এগুলো ভাববার ব্যাপার আছে। তো ফলে আমি মনে করি হচ্ছে যে এই যে সেনাবাহিনী এই সমস্ত বিষয়গুলোর কিন্তু ঊর্ধ্বে না, যার কারণেই এই অন্তর্বর্তী সরকারের জন্য অনেক কিছুই চ্যালেঞ্জের ব্যাপার আছে। সেটা নির্ভর করছে আমরা সমাজের চিন্তাগুলোর ঐক্য কতটুকু করতে পারছি এবং কোন মিনিমাম পয়েন্ট একটা রাজনৈতিক ঐক্য আমরা তৈরি করতে পারবো সেগুলোর উপর। ধন্যবাদ জনাব শওকত আলী। আমি জনাব শওকত আলীর কিছু মন্তব্যের আলোকে আমি জনাব শরীফুল ইসলামের কাছে আসব। জনাব শরীফুল ইসলাম খুব কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন জনাব শওকত আলী, বিশেষত এই যে জামাত কিংবা বিএনপি কথিত আওয়ামী লীগের, এর আগে আমাদের একটা সেশন করেছিলাম, সেই সেশনে আমরা বলেছিলাম যে এই বিএনপি কিংবা বিএনপি রিলেটেড যারা প্রকাশ্যে রাজনীতি করে তারা সকলেই এই পতিত আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে কিংবা পুনর্বাসনের সহযোগিতা করছে কিংবা তাদের ব্যবসা বাণিজ্যগুলো তারাই দেখাশোনা করছে, জামাত বিএনপি। তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটার মানে সত্যতা কতটুকু? এটা শতভাগই সত্য। আমি নির্দ্বিধায় বলছি, শওকত ভাইয়ের সঙ্গে একমত যে শতভাগই সত্য। তার উদাহরণ আমি বলি যে এগুলো কেন সত্য। তো বাংলাদেশের রাজনৈতিক কালচারটা হচ্ছে খুব অল্প সংখ্যক মানুষ তাদের স্ট্র্যাটেজি গুলো মেনে চলে, আর বেশিরভাগই রাজনীতির সঙ্গে যারা জড়িত এরা আসলে রাজনীতির চেয়ে অর্থনীতিটা বেশি কি প্রায়োরিটি দেয়, সেটা সদরে হোক আর গোপনে হোক। যে কারণেই আমি একজন মন্ত্রীর উদাহরণ বলি, যে রেল মন্ত্রী ছিলেন, সাবেক রেল মন্ত্রী জিলুর হাকিম সাহেব। তিনি তার এলাকার বড় একটা শপিং সেন্টারের মতো জায়গা তিনি স্বাভাবিক এমনি যারা ব্যবসায়ী ছিলেন তাদের কাছ থেকে উনি জোর করেই সেটা নিয়ে নিলেন। উনি ওই এলাকার 2 ফিট কোন রাস্তা ঠিক করেছেন এমন নজির নেই, কিন্তু উনার শপিং সেন্টার, উনার ব্যবসা কেন্দ্র, উনার বাড়িঘর ইত্যাদি ইত্যাদি খুব উত্তর সমৃদ্ধি, এবং কত জায়গায় বাড়ি গাড়ি এর কোনো সীমা পরিসীমা নাই। জনশ্রুতি আছে যে উনি রেল মন্ত্রিত্ব নিয়েছিলেন 200 কোটি টাকা খরচ করে, কিন্তু 5 আগস্টের পরে যখন উনি আগেই পালিয়ে গেলেন, পরবর্তীতে দেখা গেল ওই এলাকার বিএনপির 2টা গ্রুপের একটা গ্রুপ খুব চমৎকার করে দায়িত্ব নিলেন যে এইটা আমরা মিউচুয়াল করে দেব, তার মার্কেট, তার বাড়ি, একটা ইটও সেখানে পড়ছে বলে আমার জানা নাই, একটা ঢেল ছুটছে কেউ ওখানে, এটা আমি শুনিনি। এর মানে কি, নিশ্চয়ই বিএনপি এবং জামাতের কেউ না কেউ ওখানে তার ওটা সুন্দরভাবে দেখাশোনার দায়িত্ব নিয়েছে। যদি এইভাবে বিএনপির মধ্যে বা জামাতের মধ্যে পতিত আওয়ামী লীগের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে, আর্থিক সুবিধার বাইরে তো আসলে কোনো কারণ নাই, এমনি কেন কে কাউকে শেল্টার দিতে যাবে? যখন তারা এরকম আর্থিক সুবিধা নিয়ে তারা হচ্ছে পতিত আওয়ামী লীগকে সুবিধা দিতে যাবে বা তাদের সম্পদের রক্ষণাবেক্ষণ করবে, সেক্ষেত্রে আওয়ামী লীগরা ফিরে আসার সম্ভাবনাটা তো বেশ উজ্জ্বল। কারণ হচ্ছে যে মাত্র 5 মাস, এখনো রক্ত শুকায়নি, এখনো মানে কারোর ঘাট শুকায়নি, এখনো হাসপাতাল থেকে যারা পঙ্গু হয়েছে
তারা বাসাবাড়িতে যেতে দুঃখিত, বাসাবাড়িতে যেতে পেরেছে এমন কোনো নজির নেই। কিন্তু এর মধ্যেই আওয়ামী লীগের লোকজনের পোস্টার দেওয়া, আওয়ামী লীগের সভা সমাবেশের ঘোষণা দেওয়া, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে যারা তাদের কাছ থেকে আর্থিকভাবে আসলে সুবিধা পাচ্ছে। সুবিধা না পেলে কি কারণে? এমন একটি সরকার যারা ছিল, যারা একমাত্র মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে কাউকে কোনো কথা পর্যন্ত বলতে দেয়নি। কোনো একটা চাকরির কথা বললে আসলে খুব সহসাই জামাত এবং বিএনপি ভুলে যাচ্ছে যে জামাত তো বাদ, এমনকি বিএনপি করেছে তার দাদার চাচাতো ভাই, এমন কথা শোনা গেলেও তার চাকরি হয়নি। সামান্য পুলিশ কনস্টেবলের চাকরি দিতে গেলেও তার মামার বাড়ির কেউ বিএনপি করেছে কিনা সেটাও সার্চ করেছে। একটা 5 জন মানুষ আমি দেখেছি বিএনপি পার্টি অফিসের এখানে নিয়মিত গিয়েছে, এবং আমার বাসা যেহেতু এলাকায় 10টা মানুষ একদিন এখানে আসতে পারেনি। তো তাদের যে যুগ্ম মহাসচিব রুহুল কবির সাহেবেরকে, মানে উনি ওখানেই থাকতেন, ও গেটটা খুলে বাইরে বের হওয়ার মতো সুযোগ দেয়নি গত 15 বছর। সেই রাজনৈতিক দলের সঙ্গে এত গোপনে গোপনে এত আতাত, এত সুবিধা, এটা কেন হচ্ছে? নিশ্চয়ই কোনো কারণ আছে বা আর্থিক কোনো লেনদেন আছে। কারা করছে হলো তখনকার দিনেও যে যারা আসলে বিএনপি করে নাই বা জামাতও করে নাই, তারা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবার জন্য তাদের সঙ্গে হয়তো দিনের বেলা এদিক সেদিক করেছে, রাতের বেলা তাদের সঙ্গে লিয়াজো করেছে, তারাই এখন তাদের শেল্টার দেওয়ার জন্য আবার ব্যবস্থা করছে। এই সমস্ত কর্মকাণ্ডের কারণেই কিন্তু পতিত আওয়ামী লীগ সহসাই বাংলাদেশে ব্যাক করবে, এটা আমার মনে হয়। ধন্যবাদ জনাব শরীফুল ইসলাম। এটা আসলেও আমি আরো কিছু অ্যাড করতে চাই, যেটা যে দেখা গেছে যে পতিত আওয়ামী লীগের আজকে যে পুনরুত্থান, কিংবা আজকে ওবায়দুল কাদের একসময়, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে যে ওবায়দুল কাদের একসময় বলছিল যে ক্ষমতা থেকে আওয়ামী লীগ চলে গেলে 10 লাখ লোক হইলো, এক রাতেই হলো 10 লাখ লোকের হত্যাকাণ্ড হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সেগুলি কিছুই হয়নি। তার কারণ কি, যে এই যে আওয়ামী লীগের প্রতি সফট কর্নার, কিংবা আওয়ামী লীগ যে কথিত আছে যে 96 বিলিয়ন ডলার তারা হইলো পাচার করছে, এই টাকাগুলো তাদের কাছে থাকার কারণে তাদের এই যে, যেটা আপনি বলছেন শরীফুল ইসলাম, যে জনাব শরীফুল ইসলাম, আপনি যেটা বলছেন যে আর্থিক আপনার সুবিধা ছাড়া আর অন্য কোনো রাজনৈতিক কিংবা অন্য কিছু সংশ্লিষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে কি এইখানে কি সবকিছুই টাকার বিনিময়ে হচ্ছে? যে টাকার বিনিময়ে আওয়ামী লীগের শেল্টার দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের আশ্রয় কিংবা পুনর্বাসন। ব্যারিস্টার শিশির, আমি আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আমি একটা বিষয় অ্যাড করতে চাই। আপনারা ইতিহাস থেকে দেখবেন, যখন একটি স্বৈর শাসক একটি রাষ্ট্রে থাকে, অবস্থান করে, সেই দেশের একটি অর্থনৈতিক ইমব্যালেন্স তৈরি হয়, একটা সোসাইটি ক্রিয়েট হয় যারা অনেক ধনিক শ্রেণী, যাদের কাছে অনেক অর্থবিত্ত থাকে, এবং আরেকটা শ্রেণী তৈরি হয় যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীতে পরিণত হতে থাকে। এবং বাংলাদেশের বিগত 1.5 দশকের যে ইতিহাস, আপনারা দেখবেন যে আওয়ামী পরিবারের সঙ্গে সম্পৃক্ত, আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, ইভেন ছাত্র রাজনীতি করছে, সেও 2000 কোটি টাকা বাইরে পাচার করেছেন। তো তাদের কাছে অঢেল সম্পদের একটা পাহাড় তারা গড়ে তুলেছেন। এবং উল্টা দিকে আপনারা দেখবেন যে বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল, যেগুলো বিএনপি বলেন, জামাত বলেন, বা আরো যেগুলো দলগুলি আছে, তারা কিন্তু অর্থনৈতিকভাবে ততটাই তলানিতে গিয়ে পৌঁছেছেন। কেউ ব্যবসা হারিয়েছেন, তাদের সংসার হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, বিভিন্ন ভাবে তারা নির্যাতিত হয়েছেন, দেশ থেকে বাইরে যেতে হয়েছে। তো আমরা যদি ইতিহাসের অন্যান্য দেশগুলোতে দেখি, তো এই ধরনের একটা স্বৈরাচারের পতনের পর এই ধরনের একটা ক্ল্যাশ চলতে থাকে, যে দেখবেন তারা তাদের যে অর্থবিত্ত আছে, তারা কিন্তু এই জায়গাতে ইনভেস্ট করে। যেই নেক্সট যে গভর্নমেন্ট আসবে বা পলিটিক্যাল পার্টিগুলো, সেখানে দেখবেন যারা মোটামুটি যাদেরকে ক্রয় করা যায়, তারা কিন্তু সেই চেষ্টাটা করে। পতিত স্বৈরাচার যে পার্টিগুলো থাকে, তারা কিন্তু এই চেষ্টাটা করে, এবং বাংলাদেশেও এটা হচ্ছে।
ইভেন আমি যদি দেখি শেখ হাসিনার সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ডের সঙ্গে আপনি যদি ইদি আমিনের কথা বলি, উনি পুলিশ বাহিনীকে ভেঙে দিয়ে নতুন একটি রক্ষী বাহিনীর মতো একটি দল গঠন করেছিলেন তার নিরাপত্তার জন্য। তিনি কিন্তু শুধু তার কথা ভেবেছিলেন। আপনি যদি ফিলিপাইনের মার্কোসের কথা বলেন, তিনি $10 বিলিয়ন ব্যাংক থেকে লুট করেছিলেন। আপনার 22 বক্স নোট নিয়ে গিয়েছিলেন তিনি যখন দেশ থেকে মানে পালিয়ে যান, $717 মিলিয়ন নিয়ে গিয়েছিলেন। এবং ওনাকে দেশে যেন মাটি দেওয়া হয় এই জন্য পরবর্তী সরকারকে কিন্তু তার সম্পদের 90% দিয়ে দিতে চেয়েছিলেন। তারপরে কিন্তু তার দেশে কিন্তু তিনি মৃত্যুবরণ করতে পারেননি, আসতে পারেন নাই। তো আওয়ামী লীগের মধ্যে কিন্তু এই চরিত্রের সব কয়টা সিম্বল কিন্তু আপনি পাবেন। তারা তাদের অর্থবিত্ত ইনকাম করেছে, পুলিশ, আর্মি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে তারা তাদের মতো করে তাদের লোক তৈরি করেছে, তাদের কাছে আর্থিক সুবিধা দিয়েছে। এবং আপনি দেখবেন আমাদের যে বিডিআর বিদ্রোহ ঘটেছে, আমাদের দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে নিহত করার মাধ্যমে সেনাবাহিনীকে একটি জুজুর ভয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। তাদের পরিবার, সেনাবাহিনী বাংলাদেশের সবচেয়ে প্রিয় একটি সংগঠন, বাংলাদেশের জনগণের আস্থার একটি সংগঠন। বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের নিজস্ব নিরাপত্তা কর্মী হিসেবে পরিণত করেছে। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি যে যখন তৌহিদ, যুবদল কর্মী তৌহিদকে হত্যা করা হলো, আমরা দেখলাম যে সেনাবাহিনী একটা ভাড়াটিয়া সংগঠনের মতো কাজ করেছে, যেটা আমরা বাংলাদেশের মানুষ কখনোই বিশ্বাস করতে পারিনি। বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি সংগঠন বাংলাদেশে থাকা অবস্থায় বাংলাদেশের 2000 মানুষ নিহত হয়েছে, 30,000-এর উপরে মানুষ আহত হয়েছে। এটা বাংলাদেশের মানুষের বিশ্বাসের বাইরে ছিল, যেটা আমরা চোখে দেখেছি। বাংলাদেশে আপনি যদি বলেন তেহরানে আপনার ব্যারিস্টার শিশির, আমরা প্রায় অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আসছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে আমাদের সাথে থাকার জন্য এবং এই যে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। ব্যারিস্টার শিশির, জনাব ইঞ্জিনিয়ার শওকত আলী, আমাদের শরীফুল ইসলাম, জনাব শরীফুল ইসলাম, আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরা আবার ফিরে আসবো নেক্সট কোনো একটা অনুষ্ঠানে। আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে ফেসবুকে আপনারা ফলো এবং আমাদেরকে লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আমরা বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ।